বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজকের অনলাইন ক্লাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের সকলকেই স্বাগত। আজকের ক্লাসে আমি জহুরা কানিজ, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। প্রিয় শিক্ষার্থীরা, এর আগে আমি তোমাদেরকে বলেছি আমি তোমাদের রাজনৈতিক সমাজতত্ত্বের ক্লাস নিব। তো আমাদের একটা ক্লাস এর আগে হয়ে গেছে। আজকে আমি তোমাদের রাজনৈতিক সমাজতত্ত্ব যে আর কিছু টপিক আছে তারই মধ্যে আর একটা টপিক পড়াবো। হ্যাঁ, সেটা হচ্ছে সনাতন সমাজ, আধুনিক সমাজ আর পরিবর্তনশীল সমাজ, যেটাকে রূপান্তরশীল সমাজও বলা যায়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আজকে আমরা মূল আলোচনায় যাই। হ্যাঁ, শিক্ষার্থীরা, আজকে সনাতন সমাজ আর আধুনিক সমাজ, তাই না, আর পরিবর্তনশীল সমাজ, এই সমাজগুলি সম্পর্কে আমরা সবাই সবকিছু সবসময়তেই দেখতে পাচ্ছি কোথায় কি ধরনের পরিবর্তন হচ্ছে, কোথায় কত আধুনিকতার ছোঁয়া, কোথায় সমাজ স্থবির হয়ে যাচ্ছে, সবকিছুই আমরা জানতে পারছি, তাই না। তো আজকে আমাদের প্রথমে যে আলোচনা সেটা হচ্ছে সনাতন সমাজ। সনাতন সমাজ আমরা কি বলছি সনাতন সমাজকে নিয়ে, যে সনাতন সমাজ হচ্ছে সেই সমাজ যেখানে সনাতন সমাজ হচ্ছে কৃষি নির্ভর সমাজ ব্যবস্থা, তাই না। এই কৃষি নির্ভর সমাজ ব্যবস্থা কখন ছিল? সেই সেই যখন থেকে মানুষ যাযাবর জীবন পার করে তারা একটা নতুন তাদের নিজেদের স্বার্থে নিজেদেরকে একত্রিত করার চিন্তা ভাবনা করলো, তখন থেকে কিন্তু এই সমাজ ব্যবস্থা শুরু। তারা তাদের যে নিজেদের এলাকায় থাকতো সেখানে যে তারা কিছু জমি উর্বর করার মাধ্যমে গাছপালা লাগানো, সেখান থেকে ফল সংগ্রহ করা এবং ধীরে ধীরে সেই সমাজ ব্যবস্থাটাকে কৃষির তে পরিণত করাই ছিল তাদের তখনকার সময়ের লক্ষ্য। তো তাহলে আমরা সনাতন সমাজ বলতে প্রথমেই কি ভাববো? সনাতন সমাজ বলতে প্রথমেই আমরা মনে করি যে কৃষি নির্ভর যে সমাজ ব্যবস্থাটা, সেটাই হচ্ছে সনাতন সমাজ। হ্যাঁ, এখানে আর কি বলছে, এখানে বলা হচ্ছে, দেখো যে এখানকার ব্যবসা মূলত ছিল বিনিময়ের মাঝে সীমাবদ্ধ। মানে সেই সময় যখন চিন্তা করি তখন মানুষ কি করতো, তখন তো টাকা আহ, তখনও টাকা কিন্তু আবিষ্কার হয়নি, তাই না। তার মানে মানুষ দ্রব্যের বিনিময়ে দ্রব্য, হ্যাঁ, একজন আরেকজনের জিনিস প্রয়োজনে দেয়া নেয়া করতো। এগুলোর মধ্যে তাদের জীবন কিন্তু সীমাবদ্ধ ছিল। তারপরে কি বলছে যে সীমিত বিনিয়োগ, তাদের কিন্তু সেই সময় মানুষের মধ্যে কিন্তু এত বেশি চাহিদা ছিল না, তাদের বিনিয়োগও কিন্তু স্বল্প বিনিয়োগ ছিল। তারপরে ছিল খাদ্য সংগ্রহে স্বনির্ভরতা। তার মানে যখন তারা খাদ্য সংগ্রহ করতো তখন তারা নিজেদের প্রয়োজনগুলো নিজেরাই মিটিয়ে নিত। সেটা তোমার দৈনন্দিন জীবনে সেই খাদ্য চাহিদা হোক বা সেই খাদ্য সংগ্রহ করে কিছুদিনের জন্য রেখে দেওয়া হোক, নিজেরাই সেই সময় তারা নিজেরাই পরিশ্রম করতে পারতো। কারণ সেই সময় তখনও যান্ত্রিক যে যন্ত্রটা সেটা কিন্তু আবিষ্কার হয়নি। যতদিন পর্যন্ত না হয়েছিল ততদিন পর্যন্তই তারা কিন্তু তাদের শারীরিক যে পরিশ্রমটা এর মাধ্যমে কিন্তু তারা খাদ্য সংগ্রহ করে জীবিকা নির্বাহ করত। তাহলে আমরা মূল জিনিসটা কি পেয়ে গেলাম, যে সনাতন সমাজ হচ্ছে আহ একটা কৃষি নির্ভর সমাজ। হ্যাঁ, এটা কিন্তু তোমার শিল্প সমাজের বাইরে একটা অবস্থা সেই সময় যখন সমাজ ব্যবস্থাটা শুরু হয়েছিল। তারপরে আমরা এই পয়েন্টগুলো দেখলাম।
হ্যাঁ, সেই সাথে আমরা আর কি জানবো যে খাদ্য সংগ্রহের ক্ষেত্রে কিন্তু তখনকার মানুষ আহ, যে কুটির শিল্প ধীরে ধীরে সমাজ ব্যবস্থা যখন ধীরে ধীরে একটু একটু করে আগাতে শুরু করলো, তখন মানুষ নিজের হাতে করেই কিন্তু অনেক জিনিস তৈরি শুরু করলো। হ্যাঁ, যখন মানুষ মানুষের মধ্যে বুদ্ধিমত্তা বৃদ্ধি পেতে থাকলো, প্রয়োজন বাড়তে থাকলো, তখন কিন্তু মানুষ নিজের ঘরে থেকে কুটির শিল্পের মতো অনেক ধরনের শিল্পদ্রব্য তারা তৈরি করতে শিখলো, এবং সেগুলো বিক্রি করে বা সেগুলো বিনিময়ের মাধ্যমে তারা কিন্তু তাদের খাদ্য সংগ্রহ, নিজেদের প্রয়োজনীয় দ্রব্য সংগ্রহ করে রাখতো। এরপরে তারা আর কি করতো, তারা ছোট ছোট দোকান বা ছোট ছোট দোকানের মতো ব্যবস্থা করে তারা সেগুলো দ্রব্য বিনিময়ের একটা ব্যবস্থা করে রাখতো, যেখান থেকে তারা তাদের প্রতিদিনের কাজকর্মের মাধ্যমে তাদের জীবনটা পরিচালনা করতো। তার মানে এখানে মূল যে জিনিসটা বোঝাচ্ছে যে সনাতন সমাজ মানেই হচ্ছে কৃষি নির্ভর, তাদের চাহিদা সীমিত থাকবে, তাদের ছোট ছোট জীবিকার মাধ্যমেই তারা কি করবে, জীবন পরিচালনা করে থাকতো। এটাই হচ্ছে সনাতন সমাজ ব্যবস্থা। আম, আম, আর কি দেখি এখানে, আমরা এর পরের স্লাইডে চলে যাই। এখানে আছে যে তাদের জীবনযাত্রা কিরকম ছিল, খুবই সাধারণ জীবনযাত্রা ছিল, তাদের চাহিদা ছিল সীমিত। হ্যাঁ, তারা যে বিলাসবহুল বাড়ি গাড়ি হবে সেটা তখনও কিন্তু তাদের কল্পনায় আসেনি, কেননা তখনও কিন্তু সেই যন্ত্র বা যান্ত্রিক আহ, যে শিল্প বলো বা যে যন্ত্রের মাধ্যমে যেগুলা গাড়ি আবিষ্কার বা বাড়ি তৈরি করা বা বাসস্থান বা যে কোনো ধরনের সেই ব্যবস্থা কিন্তু তখন তারা ছিল না। তাই তাদের চাহিদা যেমন ছিল সীমিত, তাদের জীবন ধারণও কিন্তু ছিল সীমিত। মানে এগুলো তাদের তখনও কল্পনায় আসেনি। কখন এসেছিল, যখন তাদের জীবন ব্যবস্থা ধীরে ধীরে পরিবর্তন হতে লাগলো, সামনের দিকে এগোতে থাকলো, তখনই কিন্তু তাদের চাহিদাও কিন্তু বাড়তে থাকলো। সেটা আমরা পরে যেয়ে দেখবো আধুনিক সমাজে। তাহলে এখানে আমরা কি দেখলাম, যে তারা যন্ত্রচালিত গাড়ি নয়, পশুচালিত বাহনেই কিন্তু তারা বেশি তৃপ্ত ছিল, তখনকার সেই সাদামাটা জীবনের অবস্থা। হুম। আর তার মানে খাদ্য সংগ্রহের ক্ষেত্রে তারা কারোর উপর ডিপেন্ড করতো না, নিজেরাই সবকিছু করে নিত, মানে যেটাকে বলে সেলফ সাফিসিয়েন্সি যেটা। হ্যাঁ, আচ্ছা, তারপরে এখানে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে এর পরে পয়েন্টে যাই আমরা। এখানে কি বলছে যে দেখো তাদের জীবন এতটাই সাধারণ জীবন ছিল, যে তাদের চাহিদাগুলো কিরকম ছোট ছোট, তারা পারিবারিক সময় কাটানোতেই এদের বিনোদন হিসেবে ধরে নেওয়া হতো। তার মানে কি, তারা সকালে উঠে সেই কাজে যেত, তারপরে কাজ থেকে ফিরে এসে আবার বাসায় পরিবারের সাথে তারা সময় কাটাতে পছন্দ করত, সন্তানদেরকে সময় দিতে পছন্দ করত, তাদের সাথে সেই তাদের গল্প আড্ডা, তারপরে ধাঁধা, তারপরে তাদের সেই গ্রামের খেলা। হ্যাঁ, এগুলোর মাঝেই কিন্তু তাদের জীবন কেটে যেত, এবং এগুলোই তাদের বিনোদন। এটার জন্য কিন্তু তাদের কি ছিল, তাদের পারিবারিক যে বন্ধনটা এটা খুব ভালো ছিল। তারা তাদের যে বয়োজ্যেষ্ঠ পরিবারে থাকতো তাদেরকেও তারা সময় দিতে পারতো, তাদের নিয়েই কিন্তু তাদের সেই জীবনটা সুন্দরভাবে পরিচালিত হতো। তার মানে এর মাঝে তারা সময় কাটাতে পছন্দ করতো। সেই সময় কিন্তু তারা টিভি ভিডিও এইসব তখন ব্যবস্থা ছিল না, বলেই কিন্তু তাদের এই জীবনটা তারা উপভোগ করতে পারতো। মানে খুবই সাধারণ কিন্তু অনেক সুন্দর, অনেক মনোরম একটা জীবন। উম, পারিবারিক যে বন্ধনটা সেটাই দেখা যায়। হ্যাঁ, তার মানে আম, এটা হচ্ছে তাদের সাধারণ জীবন। তারপরে এরপরে আমরা এখানে একটু তোমাদেরকে জাস্ট ছবি দেখিয়েছি। ছবির খুবই সাধারণ চিত্র, এটা তোমরা সবাই জানো, যে যে গরুর গাড়ির বাহন। তারপরে আমরা দেখতে পাচ্ছি একটা চিত্রে যে এখানে মেলার মতো। হ্যাঁ, এখানে বড় ছোট মিলে সবাই আছে, এটাকে গ্রামের মেলা এখানে বলা হচ্ছে, যে সবাই যখন মেলা অনুষ্ঠিত হয় তখন সেই মেলায় যায়। তারপরে গ্রামের লোকজন আর কিভাবে তাদের সময়টা পার করে, এই যে সান্ধ্যকালীন যে পালা গান, আসর, তারপরে যাত্রা, ধীরে ধীরে যখন মানুষ একটু একটু করে নিজেদের বিনোদনটাকে বাড়াতে শুরু করলো, তখন কিন্তু এইসব তাদের গ্রামের জীবনে দেখা যেত। এটাই হচ্ছে তাদের একটা সিম্পলি জীবন। হ্যাঁ,
মানে এর বাইরে তারা আর বেশি কিছু কখনো চিন্তা করতে সেই সময় পারতো না। এগুলাই উপভোগের মাধ্যমে তারা তাদের জীবন পরিচালনা করতো। আচ্ছা, এরপরে স্লাইডে চলে যাই। আমরা এতক্ষণ পর্যন্ত যে চিত্রগুলো দেখলাম সেগুলো হচ্ছে খুবই সাধারণ জীবন ধারণের একটা চিত্র সনাতন সমাজে। এখন এখানে আমরা একটু দেখব যে প্রকট বৈশিষ্ট্য সমূহ। এখন প্রকট বৈশিষ্ট্যের মাঝে কি কি আছে দেখো, যে প্রকট বৈশিষ্ট্য বলতে আমরা কি বুঝছি সে সনাতন সমাজে। প্রথম পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে পরিবর্তনে ভয় পাওয়া এবং পুরনো ধ্যান ধারণাকে আঁকড়ে ধরে বেঁচে থাকা। তার মানে পরিবর্তন, এই যে সনাতন সমাজটা ধীরে ধীরে মানুষের চাহিদার প্রেক্ষিতে যে পরিবর্তনটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এটাকে কিন্তু তারা আবার ভয় পেত, কিন্তু পুরনো ধ্যান ধারণাকে তারা আঁকড়ে ধরে বেঁচে থাকাকে পছন্দ করতো। মানে এটাকেই তারা জীবন মনে করতো, যে ধ্যান ধারণা সেই পুরনো থেকে শুরু করে চলে আসছে, সেটাকেই তারা পছন্দ করে। তারপরে কি বলছে, ভাগ্যের পরিহাসের দোহাইয়ের কাছে যুক্তি হেরে যেত। মানুষ যত দিন যাচ্ছে, মানুষের যুক্তি চিন্তা ভাবনা যত বেড়ে যাচ্ছে, মানুষ কোনো একটা জিনিসকে যাচাই বাছাইয়ের ক্ষেত্রে কিন্তু সেই যুক্তি দিয়ে বিচার করতে শিখছে। কিন্তু এই যুক্তির বিচারকে তারা কিন্তু আবার অনেক অনেক সময় মেনে নিতে পারছে না। তারা ভাগ্যের দোহাই দিয়ে তারা তাদের যে বাস্তবতা সেটাকে মেনে নিতে তারা পছন্দ করে, ভাগ্যের দোহাই দিয়ে, যুক্তি দিয়ে নয়। তারপরে বলছে কি দেখো, যে প্রতিষ্ঠিত ও প্রচলিত প্রথার একচেটিয়া আধিপত্য, সামাজিক মর্যাদা ও প্রতিপত্তি বংশানুক্রমিকভাবে অর্পিত হয়। মানে প্রতিষ্ঠিত প্রচলিত যে প্রথা, এটা একচেটিয়া একটা আধিপত্য থেকেই যাচ্ছে। এই প্রথার ভিত্তিতে তারা কি করে, তারা তাদের জীবনটাকে পরিচালনা করতে পছন্দ করে। আবার সামাজিক মর্যাদা, এটাও কিন্তু বংশানুক্রমিক ভাবে চলে আসে, প্রভাব প্রতিপত্তিও কিন্তু সেই বংশানুক্রমিক ভাবে। তার মানে সে কোনো একটা ভালো প্রভাবশালী বংশের ছেলে বা মেয়ে যাই হোক না কেন, তারা যদি সেরকম যোগ্যতা অর্জন না করে, কিন্তু তারপরেও তাদের প্রভাব প্রতিপত্তি সেরকম থেকেই যায়, আর এটাকে মানুষ মেনে নিতেও পছন্দ করে, বা পছন্দ না করলেও তারা মেনে নেয়। তাদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধটা কিন্তু কম হয়। কেন কম হয়? তারা শিক্ষা দীক্ষার ক্ষেত্রে পিছিয়ে ছিল, তারা চিন্তা ভাবনার ক্ষেত্রে পিছিয়ে ছিল। তাদের যে রাষ্ট্রীয় একটা কর্মকাণ্ড আছে, সেখানে অংশগ্রহণ করতে হবে, এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু তখনও তাদের মধ্যে আসেনি, বিধায় তারা গণতান্ত্রিক মূল্যবোধটা তাদের তখনও কম ছিল। এখানে প্রিয় স্টুডেন্টরা, তোমাদের কি একটা জিনিস আমি একটু বলি। এখানে দেখো পয়েন্টে বলা হচ্ছে বারবার করে যে পুরনো ধ্যান ধারণা, ভাগ্যের পরিহাস, তারপরে প্রথা, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু তাদের মধ্যে অনেক প্রকট আকারে ছিল। তো এইখানে আমি তোমাদের ছোট্ট একটা উপন্যাসের কথা বলি। আমরা সবাই মানিক বন্দ্যোপাধ্যায়ের নাম জানি। ওনার একটা বিখ্যাত যে উপন্যাস আছে, পুতুল নাচে ইতিকথা, হ্যাঁ, সেইখানে যে পুতুল নাচে ইতিকথা উপন্যাসে ছোট্ট একটা জায়গার কথা বলি। এই যে এই পরিবর্তনে ভয় পাওয়া, পুরনো ধ্যান ধারণাকে আঁকড়ে ধরে রাখা, এইটার প্রেক্ষিতে এখানে একটা ঘটনা আছে। তো আমি তোমাদেরকে এই জিনিসটা একটু বলতে চাচ্ছি। সেই কাহিনীতে কিরকম ছিল, সেই কাহিনীতে বিষয়টা ছিল যে শশী নামের একজন ডাক্তার ছিলেন। তিনি বিলেত ফেরত একজন ডাক্তার। কলকাতা থেকে পড়াশোনা করে এসে তিনি সেখানে সেই সমাজ ব্যবস্থায় সেবা দেওয়ার কাজে নিজেকে নিবেদন করেন। কিন্তু সেখানে গাউদিয়া নামে একটা গ্রাম ছিল। সেই গ্রামবাসীর জীবন যে কত কুসংস্কারাচ্ছন্ন জীবন, তোমরা একটু পরে বুঝতে পারবে। সেই গ্রামবাসীরা তাদের হাজার অসুখ বিসুখ যাই প্রবলেম হোক না কেন, কখনো সে ডাক্তারের কাছে কিন্তু তারা যেত না, যেতে ভয় পেত। এবং তারা কাকে পছন্দ করত? তারা পছন্দ করত কবিরাজকে, এবং যারা মিথ্যা কথা বলে মানুষকে দেখা যাচ্ছে যে মানে প্রশ্রয় মানে আশ্রয় দেওয়ার চেষ্টা করত, এবং তাদের সবকিছুকে ধীরে ধীরে কেড়ে নেওয়ার চেষ্টা করত। এ ধরনের মানুষকে তারা মানে তাদের বিশ্বাস থেকেই মৌন সম্মতি দিয়ে থাকতো। তার মানে কবিরাজি আর যেগুলো গ্রামে আমরা দেখতে পাই, সেই ধরনের একটা বাস্তব চিত্র সেখানে
তিনি তুলে ধরেছেন। এখানে আর কি ঘটনা আছে, এখানে যে শশী ডাক্তার তিনি তো মানুষের সেবায় সবাইকে চেষ্টা করছে তাদের সেবা দেওয়ার, কিন্তু তারা সেই শশী ডাক্তারকে মেনে নিতে চায় না। তো এখানে মজার আরেকটা বিষয় হচ্ছে এই ওই উপন্যাসে যাদব পণ্ডিত নামের একজন পণ্ডিত ছিলেন। তিনি সূর্য বিজ্ঞানে বিশেষজ্ঞ ছিল। হ্যাঁ, মানে কবিরাজ টাইপের। সে এই ধরনের ধ্যান ধারণা নিয়ে পড়ে থাকতো। তো মানুষ তাকে, সেই সমাজের মানুষগুলি তাকে আহ, তার সব কথাকে বিশ্বাস করতো। তো একসময় সে যাদব মানে চন্দ্র সূর্য এই গবেষণা করে মানে সে দাবি করলো যে এইরকম যে তাদের যে রথের দিন আসে সেই রথের দিনে কিন্তু তার মৃত্যু হবে। তো এই কথা শুনে সবাই খুব অবাক এবং সবাই অপেক্ষায় থাকে যে যাদবের এই দিনে মৃত্যু হবে। তো সেই সময়টাও ঘনিয়ে আসে, কিন্তু একসময় দেখা যায় যে সময় শেষ হয়ে আসছে কিন্তু যাদবের মৃত্যু হচ্ছে না। তো তখন সেই যাদব কি করেছিল জানো, সেই যাদব দেখছে যে তার তো কথা রাখতেই হবে, না হলে মানুষের কাছে যে তার এতদিনের যে মানে বিশ্বাসটা সেটা তো নষ্ট হয়ে যাবে তার কথা। শেষ পর্যন্ত তিনি কি করেছিলেন, আত্মহত্যা করেছিলেন। মানে মারা গিয়ে তিনি তার কথার মূল্য রাখেন নিজে, যে তিনি যে কথা বলেছিলেন সেটাই সত্য, কিন্তু আসলে মানুষ ভেতরের যে ঘটনাটা সেটা পুরোটা আহ, জানতে পারে, মানুষ বিশ্বাস করলো যে হ্যাঁ রথের দিনে তিনি মারা গেছেন। তার মানে কি, মানিক বন্দ্যোপাধ্যায় সেই সময়ে সেই প্রকট যে কুসংস্কার, সেই ধ্যান ধারণা প্রথা, হ্যাঁ সেগুলো যে প্রকট আকারে ছিল সেটাকেই তিনি তুলে ধরেছেন। তার মানে আমরা দেখা যাচ্ছে যে সনাতন সমাজ ব্যবস্থা এমনই এই ধ্যান ধারণা নিয়ে, প্রথা নিয়ে আকৃষ্ট বা পড়ে থাকতে পছন্দ করে, বা এই যে টান, তারা এর থেকে বের হয়ে আসতে পারে না। তারা সমাজের যে সব মানুষগুলি সামনের দিকে এগিয়ে যায়, সমাজকে সেবা দিতে চায়, তারা সেখানে আহ, বিশ্বাস করতে, তাদের সে অবস্থাটা নিতে এখন এখনো মানে কষ্ট হয়। তো এই ঘটনাটাই এই যে আমরা যে বৈশিষ্ট্যগুলো পড়ছি সেটার সাথে পুরোপুরি মিলে যায়। এটা হচ্ছে সেই উপন্যাসের একটা অংশ। তো এরপরে আমরা আমাদের পরের স্লাইডে চলে যাই। এখানে আমরা গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে জানলাম যে সনাতন সমাজের অবস্থাটা গণতান্ত্রিক মূল্যবোধের ক্ষেত্রে কিন্তু পিছিয়ে রয়েছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে আধুনিক সমাজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি আহ, মানে আধুনিক সমাজের আহ, আহ, বলার আগে আরেকটা এখানে আরেকটা বিষয় বলতে চাচ্ছি যে সনাতন সমাজে আর যে জিনিসগুলো দেখা যায় সেখানে হচ্ছে যে মানে যে সোশ্যাল যে ইনস্টিটিউশন গুলো ছিল সেগুলো কি ছিল, লিমিটেড ছিল। কিরকম লিমিটেড, মনে করো যে প্রায় যখন মানুষ সচেতন হতে শুরু করলো, যে শিক্ষা দীক্ষার যখন প্রচলনটা শুরু হলো, তখনই কিন্তু তাদের শুধুমাত্র প্রাইমারি লেভেল পর্যন্তই ছিল। এর চেয়ে আর বেশি কিছু তারা তখনও তৈরি করতে পারেনি প্রতিষ্ঠানের দিক থেকে। হ্যাঁ, যে উচ্চশিক্ষা বা আরো কিছু এর সাথে রিলেটেড যে প্রতিষ্ঠানগুলো তখনও তারা কিন্তু সৃষ্টি করতে পারেনি। এরপরে স্বাস্থ্যগত প্রতিষ্ঠানের ক্ষেত্রেও কিন্তু তারা সে সময় পিছিয়ে ছিল। মানুষজন, একটু আগে বললামই যে তারা কবিরাজে বিশ্বাসী ছিল, বা এখনো শেষ মানে তখনও সেই সময় স্বাস্থ্য দিক থেকে যে চিকিৎসা ব্যবস্থা তখনও তার মানে সেটা তারা শুরু করতে পারেনি, বা ধীর গতি ছিল। আচ্ছা, এরপরে হচ্ছে যে আর কি ছিল, যে সামাজিক মর্যাদার কথা বললাম। এরপরে যে সোশ্যাল যে ইন্টারাকশন, হ্যাঁ সনাতন সমাজে সেটাও কিন্তু কম। আমরা জানি সে সময়ে তখন কিন্তু ইন্টারনেট ব্যবস্থা, তারপরে প্রযুক্তির যে আবিষ্কার সেখানে ছিল না, যেটা বর্তমান সমাজে আমরা খুব সহজেই পেয়ে থাকি। তার মানে এই দিক থেকে তারা অনেক পিছিয়ে ছিল। আর এই জন্যই আমরা বলতে পারি যে তাদের পারিবারিক বন্ধনটা কিন্তু অনেক বেশি ভালো ছিল। আচ্ছা, এটা হচ্ছে মোটামুটি তোমার সনাতন সমাজের একটা অবস্থা বা চিত্র সম্পর্কে আমরা জানলাম। এরপরে আমরা আধুনিক সমাজ সম্পর্কে জানবো। আধুনিক সমাজ বলতে আমরা কি বুঝি? আধুনিক সমাজ বলতে আমরা আহ, সবাই যেটা জানি সেটা হচ্ছে শিল্প সমাজ, তাই না? উন্নত প্রযুক্তি থাকবে, শিল্প ব্যবস্থা থাকবে, মানুষের জীবন ব্যবস্থাটা আধুনিক হবে, উচ্চ হারে এখানে আহ, আহ, বিনিয়োগের ব্যবস্থা আছে। হ্যাঁ, এক দেশের সাথে আরেক দেশের ভালো যোগাযোগ ব্যবস্থা আছে, মানুষ সচেতন,
মানুষ যা চাই খুব সহজেই তা পেয়ে যাচ্ছে, এই ধরনের যে ব্যবস্থাটার চিত্র সেটাকে আমরা বলছি আধুনিক সমাজ ব্যবস্থা। এখন আধুনিক সমাজ ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য আমরা দেখি। এখানে প্রথমে দেখো বলা হচ্ছে উন্নত শিল্প প্রযুক্তি। এই উন্নত যে শিল্প প্রযুক্তি যখন থেকে শুরু হয়েছে তখন থেকেই কিন্তু এই সমাজ ব্যবস্থাটা আরো বেশি ডেভেলপ করে যাচ্ছে, তাই না? উন্নত শিল্প প্রযুক্তি কখন থেকে শুরু হয়েছে আমরা মোটামুটি জানি যে যখন ইংল্যান্ডে শিল্প বিপ্লবটা আহ, শুরু হয় বা শিল্প বিপ্লবের পরে ইংল্যান্ডের যে অবস্থা সেটা উন্নত অবস্থায় পরিণত হয়। মানে এর আগে কিন্তু ইংল্যান্ডে সেরকম উন্নত ব্যবস্থা ছিল না। ইংল্যান্ডও অনেক পিছিয়ে ছিল, কিন্তু শিল্প বিপ্লবের পর ইংল্যান্ড কিন্তু সবচেয়ে সবচেয়ে ভালো অবস্থানে চলে যায়। তারা সেই হস্তচালিত যন্ত্র থেকে কিন্তু হস্তচালিত যে ব্যবস্থা সেখান থেকে কিন্তু যন্ত্রচালিত ব্যবস্থায় তাদের জীবনটা কি পরিবর্তন আসে। এর মাধ্যমে তারা এমন এমন সব আবিষ্কার করা শুরু করলো যে তাদের সমাজ ব্যবস্থাটার চিত্রটাই পুরো পাল্টে যায়, এবং তারাই দেখা যায় যে এই শিল্পের যে প্রসার তার মাধ্যমে তারা যে ক্ষমতা অর্জন করলো সারা পৃথিবীর উপরে, তখন সেই প্রভাবটা তারা বিস্তার করতে শুরু করেছিল বা আধিপত্য বিস্তারে তারা তাদের মনোনিবেশ করেছিল, এবং অনেকদিন তারা সেই সেটার মাধ্যমে নিজেদের অবস্থার উন্নতির সাথে সাথে সেই প্রভাবশালী অবস্থানটা তারা ধরে রেখেছিল। এখন এটা গেল উন্নত শিল্প প্রযুক্তির একটা অবস্থা। এরপরে নগরায়ন। শিল্প প্রযুক্তি আমরা জানি যখনই শুরু হয়েছে তখনই নগরায়ন শুরু হয়েছে। নগরায়নের ফলে কি হচ্ছে, মানুষের যোগাযোগ ব্যবস্থা, মানুষের চিন্তা ভাবনা, মানুষ সহজে সবকিছু পেয়ে যাচ্ছে, মানুষের জীবন ব্যবস্থাটা সহজ হয়ে যাচ্ছে, তাই না? সেটা শিক্ষা ক্ষেত্রে হোক, চিকিৎসা ক্ষেত্রে হোক, তারপরে যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রে হোক, প্রয়োজনীয় হাতের কাছে সবকিছুই তারা পেয়ে যাচ্ছে সেই নগরায়নে। তারপরে এর সাথে কিন্তু উচ্চ জনসংখ্যার চাপও বাড়ছে। যখনই এই সব উন্নতি হচ্ছে সাথে সাথে কিন্তু জনসংখ্যার সেই জায়গাটার বৃদ্ধিও পাচ্ছে, কারণ মানুষ সবসময় সুবিধা পূর্ণ এলাকাতেই থাকতে পছন্দ করে। এরপরে হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান। সামাজিক প্রতিষ্ঠান বলতে যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো যে সামাজিক প্রতিষ্ঠানগুলো আছে এগুলো মোটামুটি আধুনিক সমাজে কি ভালো প্রতিষ্ঠানে আমরা দেখতে পাই, তাই না? যেমন লেখাপড়ার ক্ষেত্রে, যেমন প্রাইমারি থেকে তুমি উচ্চ শিক্ষা বলো, সবকিছুই আমরা আধুনিক সমাজে পেয়ে থাকি। শুধু যে একটা প্রতিষ্ঠান তা না, এর রিলেটেড অনেক প্রতিষ্ঠানই আমরা পেয়ে থাকি, যেখানে স্টুডেন্টরা খুব সহজেই সেই শিক্ষা লাভ করতে পারে। তারপরে স্বাস্থ্যক্ষেত্রে ছোট বড় সব ধরনের হসপিটাল থাকে, এবং সেই শিক্ষা, স্বাস্থ্য, তারপরে মানে চিকিৎসার ক্ষেত্রে, এছাড়া এর বাইরে যে রাজনৈতিক যে প্ল্যাটফর্ম বা আর অন্যান্য যে সমাজের প্রয়োজনের জন্য যে বিভিন্ন সংগঠন, সবকিছুই কিন্তু এই আধুনিক সমাজে খুব সহজেই মানুষ কি করছে, তৈরি করছে বা সেই প্রতিষ্ঠানটা পরিচালনা করতে পারছে। আচ্ছা, এরপরে পয়েন্ট হচ্ছে কর্মের সুব্যবস্থা। কর্মের সুব্যবস্থা বলতে আমরা কি বুঝি, যে আমি আমার যোগ্যতা অনুযায়ী একটা যে কোনো পছন্দের কাজ পাবো, এটাই স্বাভাবিক। তো আধুনিক সমাজ ব্যবস্থা হচ্ছে এমন সমাজ ব্যবস্থা যেখানে একজন স্টুডেন্ট লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী চাকরির একটা ব্যবস্থা করে ফেলে। বা এখানে কেউ বসে থাকে না, চাকরি না পেলেও যে কোনো তার যোগ্যতা অনুযায়ী যে কোনো জায়গায় তার কর্মের ব্যবস্থাটা করে থাকে। এবং এই বর্তমানে ইন্টারনেটের যুগে মানুষ এই সুবিধাগুলো আরো বেশি পেয়ে থাকছে, তার মানে আধুনিক সমাজে অনেক কিছু আমাদের পেয়ে থাকে। এর পরের পয়েন্ট দেখো, বলা হচ্ছে সামাজিক স্তর বিন্যাস। সামাজিক স্তর বিন্যাস মানে কি? সামাজিক স্তর বিন্যাস কোথায় দেখতে পাচ্ছি আধুনিক সমাজে? কি ধরনের? এখানে সামাজিক স্তর বিন্যাসটা মানে বলছে যে যেটা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, এখানে হাই ক্লাস থাকবে, মিডিল ক্লাস লোক থাকবে, লো ক্লাসের লোকজন থাকবে, মানে সব শ্রেণীর লোকের অবস্থানই কিন্তু এই আধুনিক সমাজে থাকে। তার মধ্যে যে আধুনিক সমাজের যে মানে এখানে যে যারা হাই ক্লাস লেভেলের লোকজন তাদেরকে আমরা সাধারণত এলিট শ্রেণী বলে থাকি। হ্যাঁ, এলিট শ্রেণী বলে থাকি বলতে
তারা ক্ষমতার দিক থেকে, তারা অর্থনৈতিক দিক থেকে, তারা শিক্ষা দীক্ষার দিক থেকে, সব দিক থেকে তারা সমাজে ভালো একটা অবস্থানে থাকে। এই জন্য তারা কি করে, তারা মধ্যবিত্ত শ্রেণী বা নিম্নবিত্ত শ্রেণীর উপরে মানে প্রভাবশালী অবস্থায় থাকে, যে আর অন্য সমাজে অন্যান্যরা তাদেরকে মেনে চলে। এটাই আমরা দেখতে পাই। তারপরে মিডিল পর্যায়ের লোকজন একরকম অবস্থায় থাকে, নিম্নবিত্তরা একরকম, নিম্ন শ্রেণীর লোকজন একরকম থাকে। এখানে সব ধরনের জীবন ব্যবস্থা কিন্তু আমরা আধুনিক সমাজে দেখতে পাই। আচ্ছা, এরপরে হচ্ছে যোগাযোগের সুব্যবস্থা। আমরা সবসময় বলে আসছি যে আধুনিক যুগ মানে সবকিছুর সুবিধা পাবো, এটাই স্বাভাবিক। যোগাযোগের ক্ষেত্রে কিন্তু আজ কোনো সমাজ, কোনো গ্রাম এলাকা কোনো কিছুই কিন্তু পিছিয়ে নেই। সব জায়গায় কিন্তু সরকার সুব্যবস্থা করে দিয়েছে যাতায়াতের। এই জন্য কিন্তু কি বাড়ছে, এই জন্য গ্রাম থেকে শহরে খুব সহজেই যে দ্রব্য আসা যাওয়া, গ্রামের যে পণ্য সেগুলো শহরে আসা, এবং মানুষ প্রয়োজনে গ্রামে যাওয়া, বা চিকিৎসা সেবার ক্ষেত্রে মানুষ গ্রাম থেকে শহরে, শহর থেকে বাইরে, দেশের বাইরে সব জায়গাতেই মানুষ কিন্তু খুব সহজেই যেতে পারছে। মানে ট্রেন, বাস, তারপরে আকাশপথ, সবকিছুর মাধ্যমে কিন্তু মানুষ সহজে এই সুব্যবস্থার কারণে কিন্তু যাতায়াত ব্যবস্থাটা করতে পারছে, যা মানুষের জীবনকে অনেকটাই আরামদায়ক করে দিয়েছে। বা এখন দেখা যাচ্ছে যোগাযোগের সুব্যবস্থা বলতে আমরা কিন্তু যে ইন্টারনেটের যুগে অনলাইন যে সুবিধাটা পাওয়া, চিকিৎসা সেবা পাওয়া বলো, তারপরে লেখাপড়ার ক্ষেত্রে সুবিধা, তারপরে ব্যবসা বাণিজ্য, সবকিছুই কিন্তু আমরা অনেক ইজিলি পেয়ে থাকছি। তাহলে আমরা আধুনিক সমাজের অনেকগুলো বিষয় আমরা এখানে দেখতে পেলাম। আচ্ছা, এরপরে আমরা আবার দেখি আর কি আছে। আর এখানে আছে দেখো ক্রাইম রেট। আমরা যতগুলো সুবিধা দেখলাম, ক্রাইম রেট কিন্তু এই আধুনিক সমাজে আরেকটা অংশ। সেটা কি ধরনের ক্রাইম রেট, মানে আমরা যে পরিমাণে সুবিধা পাচ্ছি, হ্যাঁ, সেখানে কিন্তু ক্রাইমের সংখ্যাটা বেড়ে যাচ্ছে। কিভাবে? এই যে ইন্টারনেটের যুগে আহ, বা সবকিছু যোগাযোগ ব্যবস্থার সুবিধার জন্য কিন্তু মানুষ সহজেই ক্রাইম করতে পারছে। এটার ফলে সমাজ কিন্তু সমাজের কিন্তু এটা ক্ষতি হচ্ছে আহ, আহ, সেই মানুষদের যারা এই ক্রাইমের সাথে জড়িত। ক্ষতি হচ্ছে সেই পরিবারের। তার মানে আধুনিক সমাজ যেমন আমাদেরকে অনেক কিছু দিচ্ছে, সেই সাথে এই ক্রাইমের বিষয়টাও কিন্তু আমাদের সাথে জড়িয়ে যাচ্ছে। হুম, এটা একটা বিষয়। এরপরে নারী জাতির অবস্থা বলতে আমরা বোঝাচ্ছি কি, যে যে উইমেন যে এম্পাওয়ারমেন্টের কথা বলা হয়, সেটা কি বলছে, মানে একসময় মহিলারা সনাতন সমাজে কি করত, তারা ঘরের মধ্যেই থাকতো, ঘরের কাজ করত, কুটির শিল্প, খুব বেশি হলে বাড়ির আশেপাশে কাজ করে তারা তাদের জীবিকার ব্যবস্থা করত, বা অর্থনৈতিক যে সাপোর্টটা সেটা তারা পেত। কিন্তু বর্তমান সমাজে কি হচ্ছে, মানুষ, মেয়েরা লেখাপড়া শিখছে, লেখাপড়া শিখে নিজেরা চাকরি করছে, বিজনেস করছে, এছাড়াও বিভিন্নভাবে ইনকামের ব্যবস্থা করে থাকছে। তার মানে যে তারা স্বাবলম্বী হচ্ছে, স্বনির্ভরতা অর্জন করছে। হ্যাঁ, এখন অনলাইনের যুগে ইনকামের পথটা আরো বেশি তাদের জন্য সুগম হয়ে গেছে। তার মানে সব দিক থেকেই তারা এই সুবিধাটা পাচ্ছে। সামাজিক মর্যাদার ক্ষেত্রে এখানে যেটা বলা হবে, যে আমরা সনাতন সমাজে কি দেখেছি, সনাতন সমাজে দেখেছি যে আহ, আহ, মানুষের যে মর্যাদাটা, হ্যাঁ, সেটা কিন্তু আরোপিত, মানে বংশানুক্রমিক হতো। কিন্তু এই যে আধুনিক যুগ, এখানে কিন্তু এই ব্যবস্থাটা কিন্তু অর্জিত গুণের ভিত্তিতে নির্ধারিত। মানে আমি যে যোগ্যতা অর্জন করলাম, সেই যোগ্যতার এখানে কিন্তু আমাকে মর্যাদা দেওয়া হচ্ছে। আমার যোগ্যতা অনুযায়ী, আমার সামর্থ্য অনুযায়ী আমাকে কাজ দেওয়া হচ্ছে, আমার সেই জায়গাটা দেওয়া হচ্ছে। হ্যাঁ, সেটা সামাজিক কর্মকাণ্ডে হোক, রাজনৈতিক কর্মকাণ্ডে হোক, হ্যাঁ, কর্মকাণ্ড, এভাবে আমরা সেখানে অংশগ্রহণের সুযোগ পাচ্ছি। এটা গেল একটা বিষয়। তারপর গণতান্ত্রিক মূল্যবোধ মানে কি, যখনই আধুনিক সমাজে মানুষ শিক্ষা দীক্ষা গ্রহণ করছে, তারা সবকিছু, তাদের চিন্তা শক্তি বেড়ে যাচ্ছে, তাদের নিজেদের একটা রাষ্ট্রের যে স্থিতিশীল অবস্থা দেখে তারা এই কর্মকাণ্ডে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করছে, বা রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে, সাপোর্ট করছে। হ্যাঁ, শাসক শাসিতের মধ্যে ভালো একটা সম্পর্ক। হ্যাঁ, তারপর রাজনৈতিক সংস্কৃতির যে বিষয়টা আছে সেটা
ভালো মানের, হ্যাঁ, এসবের মাধ্যমে কিন্তু এই গণতান্ত্রিক মূল্যবোধটা এখানে আম, কি হচ্ছে, ভালো অবস্থানে আছে। আচ্ছা, সেই সাথে কিশোর অপরাধ আধুনিক সমাজের আরেকটা মানে চিত্র, খুবই গুরুত্বপূর্ণ একটা চিত্র। প্রযুক্তি কিন্তু এই কিশোর অপরাধের কি করছে, মানে আহ, অপরাধটাকে বাড়িয়ে দিচ্ছে। মানে প্রযুক্তি একদিকে আমাদেরকে এত সুবিধা দিচ্ছে, সাথে কিন্তু এর ক্ষতিকর দিকও মানুষকে গ্রাস করে ফেলছে। শুধু কিশোররা না, বয়োজ্যেষ্ঠ, আহ, তারপরে অ্যাডাল্ট, সব বয়সে এজের মানুষকে কিন্তু এটা এই অপরাধের সাথে সম্পৃক্ত করে ফেলছে। মানুষ অজান্তে কিন্তু হয়ে যাচ্ছে এই প্রযুক্তির ক্ষতিকর দিকের সাথে। এখানে মানুষ আর যেটা ক্ষতিকর আমার কাছে মনে হয়, সেটা মানুষের আত্মীয়তার যে সম্পর্কটা, যেটা আমরা সনাতন সমাজে কি বললাম, যে একটা পারিবারিক বন্ধন ছিল, সবাই হাসি ঠাট্টা খেলাধুলা গল্প আড্ডার মাধ্যমে তাদের জীবন, সেই এত সুন্দর জীবনটা কিন্তু আমাদের এই প্রযুক্তি কেড়ে নিয়েছে। আমাদের কাছে আর কিন্তু সময় নাই। আমরা আমাদের লেখাপড়া, আমরা আমাদের কাজকর্ম, অফিসের পরে কিন্তু আমরা পরিবারকে আর সেই সময়টা দিতে পারছি না। ফলে পরিবারই দেখা যাচ্ছে আমাদের কাছ থেকে ধীরে ধীরে একসময় শিথিল হয়ে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে। মানুষ এখন ব্যস্ত, আমরা দেখি কি ফেসবুক নিয়ে মানুষ এখন ব্যস্ত, এই প্রযুক্তির ব্যস্ততা নিয়ে, হ্যাঁ, এগুলা। তবে প্রযুক্তি যেমন আহ ফলে মানুষের মধ্যে মনুষ্যত্ব মূল্যবোধ কমিয়ে দিচ্ছে। এই প্রযুক্তি আবার কি করছে, যে কিশোর অপরাধের সাথে প্রযুক্তির যে ক্ষতিকর দিকের কথা আমি বলছি, সেটা প্রযুক্তি মানে সুবিধা দিচ্ছে, ক্ষতিকর দিকও। পজিটিভ দিকের মধ্যে আবার কিন্তু ইন্টারনেটের মাধ্যমে একজন ছাত্র আবার তার লেখাপড়ার সুবিধা পাচ্ছে, যে কোনো তথ্য কালেক্ট করতে পারছে, অনলাইনে কি করে মানুষ কি করছে, স্কলারশিপ পাচ্ছে, হ্যাঁ, চিকিৎসা সেবা পাচ্ছে, ব্যবসার সুবিধা পাচ্ছে, অনেক সুবিধা। তার মধ্যেও কিন্তু এই কিশোর অপরাধ, ক্রাইম রেট, প্রযুক্তির ক্ষতিকর দিকও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মহাকাশ গবেষণা একটা পজিটিভ দিক ধরা যাবে, হ্যাঁ। তারপরে অপরাধীকে শনাক্ত করার সুবিধা, এটাও আমরা পেয়ে যাচ্ছি। তাহলে প্রযুক্তির ক্ষতিকর দিক আমরা এগুলা হচ্ছে আধুনিক সমাজের একটা চিত্র। এরপরে আমরা মোটামুটি আধুনিক সমাজের এইগুলাই হচ্ছে আহ, আহ, মানে সমাজ ব্যবস্থার এই দিকগুলো আমরা দেখতে পাই। এখানে সোশ্যাল চেঞ্জের কিন্তু আরেকটা কি আমরা বলেছি, ভাগ্যের পরিবর্তে মানুষ যুক্তি দিয়ে সবকিছু কিন্তু বিচার করে, হ্যাঁ, এই ধরনের বিষয়টা। তারপরে আহ এখানে আমরা সনাতন সমাজ, আধুনিক সমাজ, যে জীবন বা জীবনযাত্রা বা বৈশিষ্ট্য বা চিত্রগুলি দেখলাম। এরপরে আমরা দেখব পরিবর্তনশীল সমাজ, তাই না? সনাতন সমাজ, আধুনিক সমাজ, এর সাথে কিন্তু আরো একটা আমাদের সমাজ ব্যবস্থা আছে, সেটা হচ্ছে পরিবর্তনশীল সমাজ। সেই পরিবর্তনশীল সমাজটা কিরকম? সমাজ বিকাশের অন্যতম একটা পর্যায় হলো পরিবর্তনশীল সমাজ, যাকে সমাজ বিকাশের ক্রান্তিকালীন একটা স্তরও স্তর হিসেবেও অভিহিত করা হয়ে থাকে। সভ্যতার বিকাশের মাধ্যমে সমাজ ব্যবস্থাটা পরিবর্তনের পথ ধরে কি করছে, আধুনিক সমাজে উপনীত হওয়ার যায়। সেখানে মধ্যবর্তী একটা পর্যায় থাকে, সেটাই হচ্ছে পরিবর্তনশীল সমাজ, বা রূপান্তরশীল সমাজ। তার মানে কি, আমরা সনাতন সমাজ থেকে আধুনিক সমাজে যাচ্ছি। এই আধুনিক সমাজের যার মাঝখানে একটা পর্যায় পড়ছে, যেখানে সমাজ তার সবকিছুকে একটা পরিবর্তন আনার চেষ্টা করে থাকে, হ্যাঁ, পরিবর্তন হয়ে সে আধুনিক সমাজের দিকে ধাবিত হতে থাকে। এই স্তরটাই হচ্ছে পরিবর্তনশীল সমাজ, বা এটাকে ক্রান্তিকালীন সমাজও বলা হয়ে থাকে, বা এটাকে তোমার রূপান্তরশীল সমাজও বলা হয়ে থাকে। তার মানে এই পরিবর্তনশীল সমাজ হলো এমন এক সমাজ ব্যবস্থা যা কি আধুনিকতার সংস্পর্শে এসে পরিবর্তনশীল অবস্থায় রয়েছে। এটাই হচ্ছে মানে এই সমাজ ব্যবস্থাটা। এখানে এটা কিন্তু একে সনাতন সমাজও ধরা যাবে না, আবার একে কিন্তু তোমার আধুনিক সমাজও ধরা যাবে না। হ্যাঁ, এটা হচ্ছে আধুনিক আর সনাতনের মাঝামাঝি একটা অবস্থান। এরপরে আমরা কি দেখবো, এখানকার যে বিষয়গুলো, সেটা হচ্ছে সনাতন ব্যবস্থার প্রতি আকর্ষণ। সনাতন ব্যবস্থার প্রতি আকর্ষণ মানে কি, যে এখানে মানুষ কিন্তু দেখো পরিবর্তনের আশায় কিন্তু সামনের দিকে ধাবিত হচ্ছে, কিন্তু তাদের যে সনাতন ব্যবস্থা ছিল, এই ধ্যান ধারণা, চিন্তা ভাবনা, প্রথা, এগুলোর প্রতি কিন্তু তাদের সে আকর্ষণ থেকেই যায়। তারা পরিবর্তন করছে, বুঝতে পারছে, হ্যাঁ, পরিবর্তন তাদের হতে হবে, বুঝতে পারছে, কিন্তু সবকিছুকে তারা সব মানে পুরোপুরি মেনে নিতে পারে না। তারা সেই সনাতন ব্যবস্থার প্রতি তাদের
আকর্ষণ থেকেই যায়। আচ্ছা, এখানে বহুমুখী সমাজ। এখানে বহুমুখী সমাজ বলতে আমরা কি ধরনের চিত্র দেখবো, জাস্ট তোমাদেরকে একটু বুঝিয়ে যায়। এখানে বিভিন্ন সংস্কৃতি, ভাষা, ধর্ম, অর্থনৈতিক কর্মকাণ্ডের মানুষ থাকে। তো এগুলোর ফলে যেটা হয় সেটা হচ্ছে যে এই সমাজগুলো তখন একটা সংহতির সংকটে ভোগে, হ্যাঁ, ঐক্যবদ্ধ হতে পারে না। এই যখনই পরিবর্তনশীলতা আসে তখনই বিভিন্ন স্তরের মানুষ আসে, সেটা ভাষা, ধর্ম, অর্থনৈতিক কর্মকাণ্ড যে কোনো দিকেরই সবগুলাই হচ্ছেই হোক না কেন, সেই সাথে সংহতির সংকট। হ্যাঁ, এগুলোর মাধ্যমে কি হচ্ছে, সেই সমাজ ব্যবস্থার সংহতির সংকট দেখা যায়। ঐক্যবদ্ধ সেই সময়ে সমাজ ব্যবস্থার ঐক্যবদ্ধ হতে পারছে না বা হতে পারে না। যেমন শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, আফ্রিকা সহ বিভিন্ন উপজাতির উপস্থিতির কারণেই কিন্তু আমরা অনেক সময় এই সংহতিগুলো দেখে থাকি, মানে সংহতির সংকটগুলো দেখে থাকি। যে এগুলোর জন্যই তারা ঐক্যবদ্ধ হতে পারছে না। আচ্ছা, মধ্যম প্রকৃতির মানে কি, পরিবর্তনশীল সমাজ, এটা আধুনিক না আবার সনাতন না, এর মাঝামাঝি একটা অবস্থান। এখানে আমরা এটাই অবস্থায় দেখতে পাচ্ছি। আচ্ছা, জনকল্যাণমূলক। কেন জনকল্যাণমূলক বলছি, এই যে সনাতন থেকে তারা আধুনিকতার ছোঁয়ায় আধুনিক দিকে যাচ্ছে। আধুনিক সমাজ মানে কি, সব ধরনের সুবিধা সেবা তারা পাবে বা জনগণকে সেবা দিবে, এই ধরনের চিন্তা ভাবনায় তাদের আসে। হ্যাঁ, এই জন্য আহ এই অবস্থাটাকে জনকল্যাণমূলক সমাজ বলা হচ্ছে, মানবিক কল্যাণমূলক সমাজ বলা হচ্ছে। তারপরে হচ্ছে রক্ষণশীল সমাজ। আমরা যতই এই সমাজ ব্যবস্থার উন্নতির দিকে কথা বলছি, কিন্তু সেই পেছনের যে পিছু টান, হ্যাঁ, সেই আধুনিকতার ছোঁয়ায় কিন্তু পিছন টানকে তারা ফেলে আসতে পারেনি। সেই রক্ষণশীলতা হ্যাঁ এখনো তাদের মধ্যে দেখা যায় এই সমাজ ব্যবস্থায়, মানে সামাজিক রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। হুম কিন্তু কিছু গোষ্ঠী আছে যে এগুলোতে তারা বাধা দিয়ে থাকে, তারা রক্ষণশীলতাকেই পছন্দ করে। তারপরে সচেতনতা, পরিবর্তনশীল সমাজের মধ্যে আর যেটা দেখা যায় মানুষের মধ্যে সচেতনতা। তারা কি হচ্ছে, তারা সনাতন থেকে বের হয়ে এসে নিজেদেরকে, নিজেদের যোগ্যতাকে যাচাই করতে শিখছে, নিজেদের অন্তর্নিহিত যে গুণাবলী আছে সেটা প্রকাশ ঘটাতে চেষ্টা করে, সেই সাথে সমস্ত বিষয়ে তারা সচেতন হয়। হ্যাঁ, এই ধরনের বিষয় আমরা দেখতে পাই। তারপরে আর কি বলছি, সাম্রাজ্যবাদ। সাম্রাজ্যবাদের আরেকটা বৈশিষ্ট্য, প্রভাবশালী সমাজ, রাষ্ট্র, গোষ্ঠী যেমন একটার উপর আরেকটা প্রভাব বিস্তার করে থাকতো, সেই সনাতন সমাজে এই আধুনিক সমাজেও একই অবস্থা, পরিবর্তনশীল সমাজেও তাই অবস্থা, যে যার যা ক্ষমতা সে অন্য রাষ্ট্র বা অন্য সমাজ ব্যবস্থার উপরে প্রভাব বিস্তার করে থাকবে, যেটাই হচ্ছে, যেটাকে আমরা সাম্রাজ্যবাদ মানে বুঝি। তারপরে শিল্পায়ন, অর্থনৈতিক কাঠামোর এটাও একটা বৈশিষ্ট্য, যে ধীরে ধীরে সমাজটা শিল্পায়নের দিকে বা শিল্প সমাজে পরিণত হতে থাকে। হ্যাঁ, মানুষজন তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের দিক থেকে আরো বেশি উন্নত হতে শেখে, আরো বেশি এগিয়ে যায়। হ্যাঁ, তারা নিজেদের বিভিন্ন কর্মকাণ্ডে, আহ, শিল্প কারখানা বা বিভিন্ন প্রতিষ্ঠানে নিজেদেরকে নিযুক্ত করতে পারে। আর কি ধরনের বৈশিষ্ট্য, অনেক বৈশিষ্ট্য আছে তার মধ্যে। স্বল্প প্রযুক্তির আহ, ও ব্যবহার করে তারা তাদের আহ, আহ, অবস্থাটাকে মানে পরিবর্তনের চেষ্টা করে। উন্নত যোগাযোগ ব্যবস্থাও এখানে তখন শুরু হয়ে যায়, নগরায়ন হয়। হুম তারপরে এখানে যতই বলি পরিবর্তনশীল মানে সমাজ বলতে সনাতন সমাজ থেকে কেবল বের হয়ে এসেছে, তাই এদের যে রক্ত আত্মীয়তার সম্পর্ক, যেটা সামাজিক মর্যাদা, হ্যাঁ, সেটার সাথে কিন্তু যোগ্যতা, মেধারও এখানে কিন্তু যাচাই করা হয়। রাজনৈতিক কাঠামোর ক্ষেত্রে মানুষের চেতনাবোধ ধীরে ধীরে জাগ্রত হচ্ছে। হ্যাঁ, এই সমস্ত যে অধিকার, সচেতনতা, হ্যাঁ, এখানে আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হয়, মানুষের মূল্যবোধের গুরুত্ব দেওয়া হয়। তারপরে এখানে আর যেটা আমরা বলবো কি ধরনের হ্যাঁ, এখানে মাঝে মাঝে সামরিক হস্তক্ষেপ হয়, এটাও স্বাভাবিক। হ্যাঁ, রাজনৈতিক অস্থিতিশীলতা থাকে, আবার স্থিতিশীল পরিবেশ আনার চেষ্টা করা হয়ে থাকে। মানে এই ধরনের বিভিন্ন যে চিত্রগুলা পরিবর্তনশীল সমাজে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তার মানে পরিবর্তনশীল সমাজটা হচ্ছে সনাতন সমাজের যে একটা সাদামাটা একটা চিত্র ছিল, সেখান থেকে মানুষজন আধুনিক যুগে প্রবেশ করবে এই আশায়, আধুনিকতার সুবিধা, আধুনিকতার যে
বিষয়গুলো আছে সেটাকে ভোগ করার জন্য যখন তারা এগিয়ে যায়, তখন তারা সেই মাঝের যে অবস্থাটা, হ্যাঁ, পরিবর্তনের চেষ্টায় যখন তারা আম, মানে পরিবর্তনের চেষ্টায় যখন তারা ব্যস্ত থাকে, তখন তাদের সমাজ জীবনে, ব্যক্তি জীবনে অনেক ধরনের পরিবর্তন আসে, যেটাকে তারা আধুনিকতার সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু সনাতনকেও আবার তারা ধরে রাখে। এটাই হচ্ছে পরিবর্তনশীল সমাজের রূপ বা ক্রান্তিকালীন একটা অবস্থা। মানে সমাজের পরিবর্তনের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ সামাজিক অবস্থা বা সমাজের একটা রূপ। তো তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা সমাজ ব্যবস্থায় যে সনাতন সমাজ, পরিবর্তনশীল সমাজ, আধুনিক সমাজ, যে সমাজের কথা বলি, সব সমাজের চিত্র কিন্তু আমরা এখানে দেখতে পেলাম। তো আশা করি তোমরা এই সমাজের সব বৈশিষ্ট্যগুলা বা কি ধরনের ব্যবস্থা বুঝতে পেরেছো। তোমরা যখন এই বিষয়গুলো নিয়ে আরো স্টাডি করবে, আরো তোমাদের কাছে আরো অনেক বিষয় তোমরা এখানে জানতে পারবে। তো আশা করি তোমরা ভালো করে পড়াশোনা করো, যতটুকু পারো এই করোনা ভাইরাসের সময় সাবধানে থেকে, হ্যাঁ, পরিবার বা যেই আক্রান্ত হোক না কেন, তাকে স্বাস্থ্যবিধি মেনে তার সেবা করার চেষ্টা করো। হুম। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই তোমাদের সাথে। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করব। সবাইকেই ধন্যবাদ।